আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ধারা এই অধ্যায়ের আমরা 46 থেকে 47 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। ধারা সিরিজ, তোমরা ইতোমধ্যেই অনুক্রম সম্পর্কে জেনেছ, আর অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখে ধারা অথবা সিরিজে পাওয়া যায়। যেমন উদাহরণ একে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুব সংখ্যার ধারা, অর্থাৎ যে সংখ্যার ধারা আছে সেটা 3+3+3, এই একটা ধারা চলছে, যে এই ধারাটা চলতে চলতে অনন্তকালব্যাপী চলছে একটা ধারা। স্বাভাবিক সংখ্যার ধারা আমরা দেখতে পারি কত 1 2 3 4, এটা আছে স্বাভাবিকভাবে কি চলতে থাকে। আবার ধারার সাধারণ আকারও আছে, সেগুলো কীরকম? কোনো অনুক্রমের পদ a1, অর্থাৎ যদি ধারাটার প্রথম পদকে আমরা a1 দ্বারা প্রকাশ করি, ধারাটার দ্বিতীয় পদকে আমরা a2 দ্বারা প্রকাশ করি, তৃতীয় পদকে আমরা a3 ভাবে প্রকাশ করি, এবং n-তম পদ an হলে অনুক্রমটি লিখতে পারি আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 n-তম পদ। এই n-তম পদ বলতে এখানে যদি তুমি 100-তম পদও বোঝাইতে, তাহলে এখানে n এর এখানে 100। n মানে নির্দিষ্ট কোনো সংখ্যা না, n মানে ওই সংখ্যা, পদ সংখ্যা যা n এর মান কিন্তু তাই হবে। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে। এই অনুক্রমের পদগুলো যোগ আকারে লিখলে, অর্থাৎ এখানে আছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আমরা যদি যোগ দিয়ে দিয়ে এভাবে লিখি তাহলে এরকম একটা আকার এটা কি দাঁড়াতো। তাহলে আমরা সেই একই ক্ষেত্রে তোমরা এই বিষয়টা যারা ক্লিয়ার হতে পারছো না, কোনো সমস্যা নাই, এরপরের পার্টটা যখন যাব আমরা এই অঙ্কটা করব তখন, অর্থাৎ এটা আছে প্রথম পদ বলে a1, দ্বিতীয় পদ বলে a2, তৃতীয় পদ বলে a3, আর এখানে n-তম পদ বলতে এই পর্যন্ত অনেকগুলো পদ রয়েছে, এজন্য সেই নির্দিষ্ট আকারে কোনো পদ নাই, এটার মানে তোমাদের বের করা লাগবে। এটা আমরা সূত্র দিয়ে খুব সহজে বের করতে পারবো, তাই এটা তেমন কোনো টেনশন করার কিছু নাই। আচ্ছা, এই আকারে আমরা লিখে অনুক্রমটির ধারায় রূপান্তর হয়ে গেলে একে ধারার সাধারণ আকার, অর্থাৎ জেনারেল ফর্ম অফ সিরিজ বলে। সসীম ও অসীম ধারা, ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে তাকে সসীম ধারা, ফাইনাইট সিরিজ, এবং পদ সংখ্যা অনির্দিষ্ট বা অসীম হলে তাকে অসীম ধারা অর্থাৎ ইনফাইনাইট সিরিজ বলা হয়। যেমন আমরা ফাইনাইট সিরিজে যদি যাই, অর্থাৎ যদি আমরা অসীম ধারায় যাই, অর্থাৎ না, আমরা যদি এখানে সসীম ধারা প্রথমে দেখি, আমরা 1+3+5+7 ডট 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 61তম পদে যায়, এখানে 61 দিয়ে এততম পদে যায় শেষ, অর্থাৎ যে কোনো একটা পদে গিয়ে মাঝখানে কিছু পদ আছে এবং লাস্টে এটা অবশেষে শেষ হচ্ছে। তাহলে যে ধারা শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। আমরা তাহলে কি বলবো, যে ধারা শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। আর একইভাবে যদি আমরা দেখি ধারাটার এইভাবে ডট ডট অনন্তকালব্যাপী চলছে, যে ধারা কখনোই শেষ হয় না, এই ডট ডট চিহ্ন থাকা মানে হচ্ছে এই ধারাটা কখনোই তোমাদের শেষ হবে না, এটি অসীম ধারা। তাহলে আমরা এখানে একটা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাচ্ছি, সসীম ধারা আছে যেটা এইভাবে করে শেষ হয়ে যাবে, যার এক পর্যায়ে শেষ থাকবে সেটা সসীম ধারা, আর যার কোনো শেষ না সেটা হচ্ছে অসীম ধারা। এখন একক কাজ তোমাদের দেওয়া আছে, দেখো একক কাজটি হচ্ছে দুইটি সসীম ও দুইটি অসীম ধারার উদাহরণ দাও। তাহলে তোমাদের এখানে দুইটা সসীম ও দুইটি অসীম ধারার উদাহরণ কিভাবে দিবে? আমরা যদি প্রথমে এই সসীম ধারার ক্ষেত্রে আসি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1+2+3। আচ্ছা, এইরকম যদি আমরা একটা পদে বা আর একটা পদ যদি দিই +4, এইরকম কোনো একটা পদে এসে এটা কি থেমে গেল, আর এরপরে কি আর যাচ্ছে না। তাহলে এই ধারাটা কি এখানে প্রকাশ করে? এই ধারাটা এরপরে আর কিছু নাই, তার মানে এটা একটা সসীম ধারা। আবার যদি আমি এটাকে একইভাবে লিখতাম যে 1+2+3+4, এই 4 দেওয়ার পর আমি একটা প্লাস চিহ্ন দিয়ে যদি এখানে যদি আমি কিছু ডট ডট চিহ্ন যদি এইভাবে রেখে যেতাম, তাহলে এই ধারাটা অনন্তকালব্যাপী চলছে বোঝায়। তাহলে আমরা একই রকম লেখে একটাকে আমরা সসীম ধারার উদাহরণ দিলাম, আর একটা হচ্ছে আমরা এই অসীম ধারার উদাহরণ দিলাম। আবার আমরা এখন তোমাদের তো আমি সসীম আর অসীম খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা বাদ বাকি আর একটা সসীম এবং অসীম ধারা নিজেরা তৈরি করে আমার কমেন্ট লিস্টে একটা স্ক্রিনশট দিয়ে বা একটা ছবি তুলে তোমরা পাঠিয়ে দেবে। আশা করি তোমরা এটা হচ্ছে যেটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম ধারা, আর যেটা শেষ হয় না সেটা হচ্ছে অসীম ধারা, এরকম আকারেও তুমি লিখতে পারো, এটাও একটা সসীম ধারা। তারপর আমি কিন্তু উপরে এখানে আরও কিছু ধারা দেখা আসছে, দেখো এটা একটা
অসীম ধারা, এটাও একটা অসীম ধারা। আরও যদি আমরা নিচের দিকে যাই, এই একটা অসীম ধারা, এই একটা অসীম ধারা, সসীম ধারা বলতে এটা একটা সসীম ধারা হতে পারতো যদি তুমি এখানে এই পর্যন্ত এসে শেষ করে দিতে, এই বক্সের ভিতর আর কিছু নয়, তাহলে এটা কি হতো, একটা অসীম ধারা। এখানে শেষ করে দিলে এটাও হতো একটা অসীম ধারা। তাহলে তোমরা এভাবে করে অসীম ধারা আর সসীম ধারা তোমরা দিবে। সসীম ধারা শেষ হয় আর অসীম ধারা কখনোই শেষ হয় না, অনন্তকালব্যাপী চলে। তাহলে যদি তোমরা অসীম ধারা লিখতে হয় অবশ্যই এরকম রেখে দিবে, আর অসীম ধারা লিখতে না হলেই শুধু এইটা হচ্ছে সসীম, যার শেষ হয়ে যায় সে হচ্ছে সসীম। তাহলে তোমরা এভাবে করে উদাহরণ দেবে। দুটি গুরুত্বপূর্ণ ধারা অনুক্রমের মতো ধারার ক্ষেত্রে ও পরপর দুটি পদের মধ্যে পার্থক্যের উপর নির্ভর করে দুই ধরনের ধারা পাওয়া যায়। যেমন এক হচ্ছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে তোমাদের দুইটা ধারা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে সমান্তর ধারা, আর এই যে 2 নম্বরটা আছে এটা হচ্ছে তোমাদের গুণোত্তর ধারা। সমান্তর আর গুণোত্তরের মধ্যে কতটুকু পার্থক্য সেটুকু আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখো সমান্তর ধারা হচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্যটা অর্থাৎ সমান। কিভাবে সমান? তুমি যদি দেখো 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, তাহলে এখানে প্রতি ক্ষেত্রে কত কত করে বৃদ্ধি পাচ্ছে? নিশ্চয়ই 2। তাহলে এই প্রতি ক্ষেত্রে 2 2 করে একটা সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এর পরের পরটা তুমি নিজেই বলতে পারবে যে 7 আর 2 কত হয়? 9। তাহলে এখন পার্থক্য আমরা বের করলাম 2। এই যে একটা পার্থক্য সমান থাকলো, এটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে যেতাম আমরা, তাহলে কি পেতাম? দেখো পাশাপাশি দুটি পদের যে অন্তর বা অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে সব ক্ষেত্রে সমান থাকবে। অর্থাৎ তুমি যদি এখানে 4কে 2 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত পাবে? 2 পাবে। কিন্তু এখানে যদি 8কে 4 দ্বারা ভাগ করো তাহলে এখানেও কিন্তু 2 পাবে। 16কে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে কত পাবে? 2 পাবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রের ভাগফল কত? 2। আর যদি 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অনুপাতগুলো বা গুণফলগুলো কি সমান না এখানে? এই কারণে এটা হচ্ছে একটা তোমাদের গুণোত্তর ধারা। দুইটি ধারা, প্রথমটি পরপর দুটি পদের পার্থক্য সমান আর দ্বিতীয়টির পরপর দুটি পদের অনুপাত সমান, অর্থাৎ ভাগফল সমান হচ্ছে। তাই অনুক্রমের মতো ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। আচ্ছা, সমান্তর ধারা নিয়ে আমরা একটু আলোচনা করি এখন। যে ধারার পদগুলো সমান্তর অনুক্রম মেনে চলে তাকে সমান্তর ধারা বলে। তোমরা জেনেছো সমান্তর অনুক্রমের পরপর দুটি পদের পার্থক্য সমান, সমান্তর ধারার ক্ষেত্রেও ঠিক তাই। অনুক্রম আর ধারা ঠিক একই জিনিস, আমরা এটা পার্থক্যভাবে দেখব না, দুটোই একইভাবে লিখতে পারি। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটি হবে। তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে সমান্তর ধারার যে প্রথম যে পদটা থাকে, অর্থাৎ সর্বপ্রথমে এরকম যে পদটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর ধারার এই প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর ডি এর মানটা এমনভাবে বের করা হয় যে যে কোনো পদ, অর্থাৎ যে কোনো পদ বলতে এখানে 3 আর তার পূর্বের পদ, তাহলে আমরা যদি 3 বিয়োগ তার পূর্বের পদ দিই তাহলে এখানে কত আসে? ডি এর মান 2। অর্থাৎ এইভাবে করে ডি এর মান, তাহলে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটি হবে, অর্থাৎ প্রথম পদ এ প্লাস দ্বিতীয় পদ বের করতে গেলে দেবো এ প্লাস ডি, তৃতীয় পদ বের করতে দেবো এ প্লাস 2d, চতুর্থ পদে দেবো এ প্লাস 3d। এভাবে করে আমরা বের করব। অর্থাৎ সূত্র হয় একটা এখানে সমান্তর ধারার এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে তোমরা ধারাটির এনতম পদ লিখবা যে সমান্তর ধারার এনতম পদের সূত্রটা হচ্ছে এটাই যে এই এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তোমরা এইটা সমান সমান এইটা মুখস্থ করবে। আর এই নিচে যে 1 দেওয়া, এই 1 টন তোমার অত কিছু ভাবার দরকার নেই, ঠুকির দরকার নেই, তুমি শুধু পড়বা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে তোমরা সমান্তর ধারার এনতম পদের সূত্রটা তোমরা শিখলে। আগামী ক্লাসে তোমাদের যে একক কাজগুলো আছে এই একক কাজের সমাধানগুলো তোমাদের দেওয়া হবে। আশা করি তোমাদের যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।